নমস্কার। আজকের পড়ানোর যে বিষয় অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বলা হয় তাকে। এই জৈব রসায়ন পড়ার আগে আমরা একটু জেনে নেব যে রসায়ন বা কেমিস্ট্রির কতগুলো শাখা আছে। যেমন আমি এখানে দিলাম কেমিস্ট্রি, তাহলে সেই কেমিস্ট্রিটা অনেকগুলো শাখা বা কেমিস্ট্রি অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা শাখা বা একটা ব্রাঞ্চকে আমরা অর্গানিক কেমিস্ট্রি বলছি। এছাড়া আর কি কি আছে? এছাড়া আছে অজৈব রসায়ন, যাকে ইনঅর্গানিক কেমিস্ট্রি বলা হয়। ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন। আচ্ছা, আর কি কি আছে? ভৌত রসায়ন আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি যাকে বলা হয়। ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন। আর কি আছে? অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। যাকে বৈশ্লেষিক রসায়ন বলা হয়। আর কি? নিউক্লিয়ার কেমিস্ট্রিও আছে, যাকে নিউক্লিয় রসায়নও বলা হয়। নিউক্লিয়ার কেমিস্ট্রি। এই মেন পাঁচটা শাখা বা এই মেন পাঁচটা ব্রাঞ্চ আমরা কেমিস্ট্রিতে পাই। এছাড়া আরও আছে যেগুলো এদেরই সাব ব্রাঞ্চ বলা হয়, যেমন বায়োকেমিস্ট্রি আছে, থার্মোডাইনামিক কেমিস্ট্রি আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আছে ইত্যাদি। আমাদের পড়ার বিষয় হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন যদি আমরা জানতে চাই তাহলে প্রাথমিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন নামটা যে এসছে জৈব, জৈব ব্যাপারটা কি? জীব থেকে এসেছে কথাটা। জীব মানে কি? উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী, এদের যেহেতু প্রাণ আছে বা এদের লাইফ আছে, এই জীব থেকে প্রাপ্ত কিছু পদার্থ যাকে আমরা বলি জৈব পদার্থ, উদ্ভিদ বা প্রাণী থেকে প্রাপ্ত যে পদার্থ তাদেরকে বলা হয় জৈব পদার্থ। আর এই জৈব পদার্থের কেমিস্ট্রিকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তাহলে জৈব পদার্থ, এক কথায় যদি বলি তাহলে জৈব পদার্থের কেমিস্ট্রিকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আমাদেরকে একটু ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন সম্পর্কে একটু জানা দরকার আছে। অজৈব পদার্থ যে কেমিস্ট্রি তাকে বলা হয় অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি। অজৈব পদার্থ মানে যেগুলো নিষ্প্রাণ, খনিজ পদার্থ বা জড় বস্তু বা জড় পদার্থ থেকে, বিভিন্ন জড় বস্তু থেকে থেকে প্রাপ্ত পদার্থ। এদের যে কেমিস্ট্রি তাদেরকে বলা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি। তার মানে আগে আমাদের একটা ধারণা ছিল যে জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী থেকে প্রাপ্ত যে সকল পদার্থ তাদের কেমিস্ট্রিকেই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হতো। পরবর্তীকালে এই ধারণা পরিবর্তন হয়, কারণ এরকম অনেক পদার্থ পাওয়া যায় যেগুলো উদ্ভিদ বা প্রাণীর সাহায্য ছাড়াই, অর্থাৎ উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে সরাসরি না পেয়ে আমরা অজৈব পদার্থ থেকেও তাদেরকে তৈরি করতে পারি পরীক্ষাগারে। তাহলে আগে কি মনে হতো? আগে মনে করা হতো যে জৈব রসায়ন বা জৈব পদার্থের যে প্রাণ আছে
ঠিক একই রকমভাবে জৈব রসায়নে যে পদার্থগুলো নিয়ে আমরা আলোচনা করব তারা জীব থেকে বা উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায়, অর্থাৎ এদের প্রাণ আছে। আর প্রাণশক্তি ছাড়া জৈব পদার্থ প্রস্তুত করা যায় না। প্রাণশক্তি ছাড়া জৈব পদার্থ প্রস্তুত করা যায় না, এটা আমাদের ধারণা ছিল। আচ্ছা, বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে জৈব পদার্থকে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে জৈব পদার্থে, যেমন বিশেষ যে পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে পরীক্ষা করে বলেন যে সমস্ত জৈব পদার্থে মূল উপাদান বা মূল যে মৌলটা থাকে হলো কার্বন, অর্থাৎ কার্বন ঘটিত যৌগ তারা। এটা ল্যাভোসিয়ে বললেন পরীক্ষা নিরীক্ষা করে। আর আগে মনে করা হতো যে প্রাণ শক্তি ছাড়া জৈব পদার্থ প্রস্তুত করা যায় না, কিন্তু এই ধারণা পুরো পাল্টে দেন বিজ্ঞানী ভোলার। কি করেন? অজৈব যৌগ অর্থাৎ ইনঅর্গানিক পদার্থ দিয়ে প্রথম জৈব পদার্থ তৈরি করেন। কি কি পদার্থ তিনি নেন? ইনঅর্গানিক যে পদার্থগুলো নেয়, অজৈব যে পদার্থগুলো নেওয়া হয়, তার মধ্যে একটা নেওয়া হয় অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল 2SO4, অ্যামোনিয়াম সালফেট। আর এর সাথে উনি বিক্রিয়া ঘটান পটাশিয়াম সায়ানেট। পটাশিয়াম সায়ানেট সংকেত হচ্ছে KCNO, নাম হচ্ছে পটাশিয়াম সায়ানেট। এদের মধ্যে বিক্রিয়া করে তিনি একটা জৈব যৌগ পান যার নাম হচ্ছে ইউরিয়া। বিক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা পটাশিয়াম সায়ানেট বিক্রিয়া করে প্রথমে যেটা তৈরি হয়, প্রথমে ইউরিয়া তৈরি হয় না, প্রথমে অ্যামোনিয়াম সায়ানেট বলে একটা যৌগ তৈরি হয়, NH4CNO। সায়ানেট, তার সাথে একটা সাইড প্রোডাক্ট পাওয়া যায়, সেটা হচ্ছে K2SO4। ব্যালেন্স যদি করি তাহলে এখানে 2 অণু নিতে হবে পটাশিয়াম সায়ানেট, ফলে 2 অণু অ্যামোনিয়াম সায়ানেট পাওয়া যাবে। এই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে সেটা বিশ্লিষ্ট হয়ে ইউরিয়া তৈরি করে, যার সংকেত হচ্ছে NH2CONH2, বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে CONH2 হোল 2। NH2 দুটো আছে তাই হোল 2 করে দিলাম। এটার নাম হচ্ছে ইউরিয়া। তাহলে ভোলার এই পরীক্ষাটা করে প্রমাণ করে দেন যে প্রাণ শক্তি ছাড়াই জৈব পদার্থ প্রস্তুত করা যায়, অর্থাৎ এই নাটা বাদ হয়ে গেল, অর্থাৎ যায় না কথাটা বাদ হয়ে গেল। তোমাকে যদি কোনো রকম প্রশ্ন করা হয় যে জৈব পদার্থ মানেই তার মধ্যে প্রাণ শক্তি থাকবে, অর্থাৎ প্রাণ শক্তির সাহায্যেই বা যাদের মধ্যে যারা উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় সেই সকল পদার্থ দিয়েই শুধু জৈব পদার্থ তৈরি করা যায়, তাহলে সেটাকে আমরা ভুল প্রমাণিত করে দিলাম। কীভাবে? যে অজৈব যৌগ নিয়েও, অর্থাৎ ইনঅর্গানিক সল্ট নিয়ে, অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট নিয়েও কিন্তু
একটা অর্গানিক যৌগ ইউরিয়া প্রস্তুত করতে পারে, যেটা স্তন্যপায়ী প্রাণীদের শরীরে পাওয়া যায়। এই পরবর্তীকালে আরও বিজ্ঞানী, যেমন বিজ্ঞানী কুলবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে, অর্থাৎ অজৈব পদার্থ থেকে সরাসরি একটা জৈব পদার্থ অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন, যার সংকেত হচ্ছে CH3COOH। এটা একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। তার মানে এটা প্রমাণ হয়ে গেল যে প্রাণশক্তি ছাড়াই কিন্তু জৈব যৌগ বা জৈব পদার্থ প্রস্তুত করা যায়। ইনঅর্গানিক মেটেরিয়াল দিয়ে অর্গানিক পদার্থ তৈরি করা যায়। আচ্ছা, আরেকটা কথা, তাহলে জৈব রসায়ন কাকে বলে, সংজ্ঞাটা কি হবে? জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে? দেখো, আমি প্রথমে বললাম যে ল্যাভোসিয়ে বললেন যে প্রত্যেকটা জৈব যৌগের যে বিশেষ একটা মৌল থাকবেই, সেটা হচ্ছে কার্বন। কার্বন ছাড়া কিন্তু কোনো জৈব যৌগ পাওয়া যায় না, অর্থাৎ সমস্ত রকমের জৈব যৌগে কার্বন বর্তমান। আর কার্বন ঘটিত সমস্ত যৌগই কিন্তু জৈব যৌগ। এটা পুরোপুরি সঠিক নয়, তবে বলা যেতে পারে। কি বললাম? যে সমস্ত রকম জৈব পদার্থ বা জৈব যৌগ কার্বন ঘটিত যৌগ। অর্থাৎ কার্বন থাকবেই। তবে কিছু বিশেষ কার্বন ঘটিত যৌগ আছে যাদেরকে জৈব যৌগ বলা হয় না, যেমন কার্বন ডাই অক্সাইড, CO2। আমি সংকেতগুলো লিখছি আর নামগুলো বাংলায় বলছি। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, C, কার্বন মনোক্সাইড। বিভিন্ন ধাতব কার্বনেট আছে, মানে এটা মেটাল, কার্বনেট মানে CO3, তাহলে মেটাল কার্বনেট। যেমন মেটালটা নেওয়া হবে সেরকম সংকেতটা হবে এটা, তবে CO3 থাকবে। মেটাল বাইকার্বনেট যৌগ হতে পারে, HCO3। আবার এই মেটালটা যেমন নেবে, সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, যেরকম নেবে সেরকম সংকেতটা হয়ে যাবে। এছাড়া হাইড্রোজেন সাইনাইড বা মেটাল সাইনাইড, এই সমস্ত যৌগ ইত্যাদি, এই সমস্ত যৌগগুলোকে জৈব যৌগ বলা হয় না, যদিও এরা কার্বন ঘটিত যৌগ। কিন্তু এরকম কোনো যৌগ নয়, জৈব যৌগ নেই যেখানে কার্বন নেই। অর্থাৎ আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে সমস্ত জৈব যৌগ কার্বন ঘটিত, কিন্তু সমস্ত কার্বন ঘটিত যৌগ জৈব যৌগ নয়। এরকম একটা প্রশ্ন আমাদের তৈরি হয়ে যেতেই পারে, বা আমরা একটা প্রশ্ন করতেই পারি, যে সেটাকে ব্যাখ্যাও দিতে পারি যে সমস্ত জৈব যৌগ কার্বন ঘটিত, এটা ঘ হবে, যৌগ, কিন্তু সমস্ত কার্বন ঘটিত যৌগ জৈব যৌগ নয়। এরকম একটা সিদ্ধান্তে আমরা পৌঁছে যেতে পারি। তাহলে সংজ্ঞা যদি বলা হয় জৈব যৌগ আর জৈব রসায়নের সংজ্ঞা, তাহলে সেই সংজ্ঞাটা কীরকম হবে? বইয়ে তো আছেই, একটা সহজভাবে বলে দিচ্ছি আমি, যে এই সমস্ত যৌগগুলোকে বাদ দিয়ে সমস্ত কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলা হয়, বা কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে
জৈব যৌগ বলা হয়। ব্র্যাকেটে কি লিখে দেবো? এই যে এই সমস্ত যৌগগুলো ছাড়া, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হ্যাঁ এখানে ডট ডট করে ইটিসি বলে দিলাম, ছাড়া, ব্যতীত। আর জৈব রসায়ন তাহলে কাকে বলা হবে? এই ধরনের যৌগের যে রসায়ন, অর্থাৎ জৈব যৌগের যে রসায়ন, তাকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। ঠিক আছে, তাহলে আর একটা প্রশ্ন এখানে দিয়ে রাখি, বই থেকে একটু তোমরা দেখে নেবে বা পড়ে নেবে, খুব সহজ। সেটা হচ্ছে জৈব পদার্থ আর অজৈব পদার্থ বা জৈব যৌগ এবং অজৈব যৌগ পার্থক্য। দেখো, একটা জৈব যৌগ সম্পর্কে যদি সম্যক ধারণা জন্মায় তোমাদের, তবে এই পার্থক্যটা ভালো তুমি বুঝতে পারবে বা ভালো করে মনে রাখতে পারবে। তাই এখন এটা বলা বা এটা পড়ানো যুক্তিসম্পন্ন নয়, কারণ এখন জৈব যৌগ সম্পর্কে আমাদের জাস্ট ডেফিনেশনটা জানা হয়েছে, আর কিছুই জানা হয়নি। তাই এটা আমাদের কোশ্চেনটা বই থেকে পড়ে রাখতে পারো এখন, বা পরবর্তীকালে আমি আবার এই টপিকটা নিয়ে আলোচনা করব। তার প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, প্রশ্নটা একটু বই থেকে দেখে নেবে। এখন আর একটা প্রশ্ন এর সাথে সাথেই আমাদের মাথায় আসে, বা এখানে যা পড়ালাম সেখান থেকে একটা প্রশ্ন অবশ্যই মাথায় আসার কথা। সেটা কি? সেটা হচ্ছে যে সমস্ত জৈব যৌগে কার্বন ঘটিত কেন? কার্বন থাকে কেন? কার্বনের মধ্যে কি সেই বৈশিষ্ট্য আছে বা সেই গুণ আছে যার জন্য জৈব যৌগ হলেই সেটা কার্বন ঘটিত হবে? এই প্রশ্ন তো জাগেই আমাদের মাথায়, যে কার্বন ঘটিত কেন যৌগগুলো হবে, বা সমস্ত জৈব যৌগ কার্বন ঘটিত কেন? এর দুটো কারণ আছে। এক, দেখো জৈব যৌগ বললেই আমাদের মাথায় যে ধারণাটা আসে সেটা হচ্ছে যে একটা বৃহৎ গঠনাকৃতিযুক্ত অনেকগুলো পরমাণু নিয়ে, অনেকগুলো অণু নিয়ে আমাদের একটা যৌগ, যেটাকে জৈব যৌগ বলে। জৈব যৌগ কথাটা এলেই আমাদের একটা বড় বড় স্ট্রাকচার মাথায় চলে আসে, অনেকগুলো কার্বন, অনেকগুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, ক্লোরিন, ফ্লুরিন, অক্সিজেন, এইসব নিয়ে আর কি একটা যৌগ মাথায় চলে আসে। অর্থাৎ যারা জৈব যৌগ গঠন করবে তাদের একাধিক বন্ধন করার ক্ষমতা থাকতে হবে। কি বললাম? একাধিক বন্ধন করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সে অনেকগুলো বন্ধন করতে পারে। এখন গোটা পিরিয়ডিক টেবিলে যদি তুমি দেখো, তাহলে যারা গ্রুপ 14-এ থাকে, গ্রুপ 14, 14 কে থাকে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরা গ্রুপ 14-এ থাকে। আর এরা সবচেয়ে বেশি বন্ধন করতে পারে, 4টে বন্ধন করতে পারে। এখানে সবাই 4টে বন্ধন করতে পারে, তবে স্টেবিলিটিটা আলাদা হয়, 4টে বন্ধন গঠনের স্থায়িত্বটা আলাদা হয়। তার মধ্যে সবচেয়ে ভালো 4টে বন্ধন আর সুস্থায়ী বন্ধন করতে পারে কে? কার্বন। অর্থাৎ কার্বন হচ্ছে চতুর্যোজী, 4টে বন্ধন করতে পারে, আর স্টেবল বন্ধনটা সুস্থায়ী বন্ধন হয়। অর্থাৎ প্রথম যে কারণ, যে জৈব যৌগ গঠনের জন্য কার্বনকেই নেওয়া হয় কেন, বা মূল উপাদানে কার্বন থাকে কেন, এর প্রথম যে কারণটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। চতুর্যোজী, কার্বনটা হচ্ছে চতুর্যোজী, যোজ্যতা। টেট্রাভ্যালেন্সি অফ কার্বন, ভ্যালেন্সি অফ কার্বন, এইটা একটা কারণ। অর্থাৎ যতগুলো যৌগ হাইড্রোকার্বন বা
জৈব যৌগ, সেখানে কার্বন থাকার একটা কারণ কি, কার্বন একাধিক বন্ধন বা চারটে বন্ধন করতে পারে, একই সাথে চারটে সে বন্ধন করতে পারে। কেন করতে পারে সেটা নিয়ে আলোচনা করি, দ্বিতীয় কারণটা পরে বলছি। কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি আমি, তাহলে মাধ্যমিক লেভেল অনুযায়ী বলছি, যেহেতু এটা মাধ্যমিক এর সিলেবাস অনুযায়ী আমি এই চ্যাপ্টারটা কভার করছি, তাই মাধ্যমিক লেভেল অনুযায়ী যদি বলি, তাহলে কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে কার্বনের 6টা প্রোটন থাকে, 6টা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনগুলো কীরকম থাকে, প্রথম কক্ষে 2টো থাকে আর দ্বিতীয় কক্ষে 4টে থাকে। যদি আমি মাধ্যমিক অনুযায়ী বিন্যাসটা লিখি, ইলেকট্রন বিন্যাসটা, তাহলে কে কক্ষে থাকে 2টো আর এল কক্ষে থাকে 4টে। কিন্তু যদি ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী আমি ইলেকট্রন বিন্যাসটা লিখতাম, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হতো 1s2 2s2 2p2। এবার এটা যদি জানার ইচ্ছে হয় তোমাদের বা আগ্রহ হয় যে 1s কি, 2s কি, 2p কি, তাহলে তোমাদেরকে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়তে হবে বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে এই আগ্রহটা কিন্তু তোমাদের স্যাটিসফাই হয়ে যাবে, এই কৌতূহলটা তোমাদের তখন কিন্তু জেনে যাবে তোমরা। তাহলে আমি চাইবো যে তোমরা সবাই সায়েন্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে ক্লাস 11-এ পড়ো, তখন এগুলো নিয়ে আলোচনা হবে। এখন আমি মাধ্যমিক লেভেল অনুযায়ী দেখলাম যে প্রথম কক্ষে 2টো আর দ্বিতীয় কক্ষে 4টে। তাহলে কার্বনের শেষ কক্ষে 4টে ইলেকট্রন মানে কি, যোজ্যতা কত তার 4, চতুর্যোজ্যতা। তাহলে আর কি করবে, সে 4টে বন্ধন করবে বা 4টে ইলেকট্রন গ্রহণ করে নিজের শেষ কক্ষে কটা ইলেকট্রন রাখতে চেষ্টা করবে, 8টা। 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন রাখার ফলে কি হবে, 8টা ইলেকট্রন রাখলে তার অষ্টক পূর্তি হয়ে যাবে। আর আমরা জানি অষ্টকের একটা সূত্র আছে যেটা অষ্টক সূত্র নামে পরিচিত। অষ্টক পূর্তি, সবাই চায় নিজের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো করতে, অর্থাৎ শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন তারা চায়। যদি তাদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যায় তাহলে তারা খুব সুস্থায়ী হয়ে যায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থায়ী হয়ে যায়। তাই শেষ কক্ষে তারা 8টা করে ইলেকট্রন রাখতে চায়। তাহলে আমি দেখছি কার্বনের শেষ কক্ষে 4টে আছে, তাহলে 4টে ইলেকট্রন আর নিলে সে শেষ কক্ষে 8টা ইলেকট্রন পেয়ে যাবে, অষ্টক তার পূর্তি হয়ে যাবে, সে সুস্থায়ী হয়ে যাবে। যেমন আমি এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা যৌগের কথা বলি। কার্বনের সাথে যে হাইড্রোজেনের যৌগ সেটা হচ্ছে CH4, অর্থাৎ একটা কার্বন 4টে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। 4টের সাথে যুক্ত হচ্ছে বলে এর যোজ্যতা 4। কেন 4টের সাথে যুক্ত হচ্ছে, কারণ নিজে কার্বনের 4টে ইলেকট্রন আছে শেষ কক্ষে, আর হাইড্রোজেন থেকে যদি একটা করে ইলেকট্রন পায় তাহলে 4টে ইলেকট্রন সে পেয়ে যাবে, টোটাল 8টা ইলেকট্রন তার হয়ে যাবে। আমি লুইস গঠনটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কেমিক্যাল বন্ডিংয়ে আছে লুইস গঠন, সেই লুইস গঠনটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো। তাহলে এখানে কার্বনকে নিলাম C, যেহেতু কার্বন আছে, কার্বনের শেষ কক্ষটাকে, প্রথম কক্ষটাকে দেখাচ্ছি না, দ্বিতীয় কক্ষ বা শেষ কক্ষে 4টে ইলেকট্রনকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি। এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন, এইখানে একটা, আর এইখানে একটা, 4টে ইলেকট্রন। আর তার সাথে 4টে হাইড্রোজেনকে নিচ্ছি, সেই 4টে হাইড্রোজেনের ইলেকট্রনটাকে ডট দিয়ে দেখাচ্ছি। তাহলে এরা যখন বন্ধন করে নেবে কিরকম দেখতে হবে, যে কার্বন মাঝখানে একটা ক্রস, দুটো ক্রস, দুটো ইলেকট্রন, 3টে আর 4টে। আর হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে আমি অন্য কালার দিয়ে দেখাই। এটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন, হাইড্রোজেনকে পাশে লিখে দিলাম। এইটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন, ওপরে লিখলাম একটা হাইড্রোজেন। এইটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন, পাশে লিখলাম এইদিকে। আর এইটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এটা হয়ে গেল। এখন যদি বন্ধনের আকারে দেখাই কিরকম হবে দেখতে, এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন, সবসময় মাথায় রাখবে একটা বন্ধন মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তাহলে এইখানে একটা কার্বনের ইলেকট্রন আছে, একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে, এইখানে একটা বন্ধন তৈরি হয়ে গেছে। কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন,
হাইড্রোজেনের একটা কার্বনের বন্ধন হয়ে গেল, আর এখানে একটা বন্ধন। অর্থাৎ দেখলাম কার্বন 4টে বন্ধন করছে, আর সেই 4টে বন্ধন করার জন্য তাহলে তার এখন দেখো শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেছে। অর্থাৎ এই ইলেকট্রনকে যদি আমি কার্বনের সাথে গোল করে দিই তাহলে কার্বনের হয়ে গেছে এই ইলেকট্রনটা। কার্বন এক মুহূর্তে কি ভাববে, এই 8টা ইলেকট্রনই আমার। তাহলে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেনও এক মুহূর্তে ভাববে যে এই দুটো ইলেকট্রন আমার। কারণ হাইড্রোজেন নিজের শেষ কক্ষে কটা ইলেকট্রন করতে চাইবে, দুটো। আর এই যে দুটো ইলেকট্রন কার মতো ইলেকট্রন বিন্যাস সে পেয়ে যাচ্ছে, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পাচ্ছে। এইটাকে দ্বৈত সূত্র বলা হয়, পরবর্তীকালে তোমরা পড়বে। দ্বৈত বা ডিউপ্লেট রুল, অক্টেট রুল যেমন আছে ঠিক সেরকম দ্বৈত রুলও আছে। অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এরা কি চায়, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেতে চায়, শেষ কক্ষে দুটো ইলেকট্রন রাখতে চায়, এটাকে দ্বৈত সূত্র বলা হয়। বাকি যে মৌলগুলো আছে নিজের শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়, অষ্টক পূর্তি করতে চায়, এদেরকে অষ্টক সূত্র বলে। তাহলে এক মুহূর্তে হাইড্রোজেন কি ভাবছে, এই দুটো ইলেকট্রন আমার, এই দুটো ইলেকট্রন আমার, এরকম ভাবে ভাবছে। তাহলে এটা লুইস ডট স্ট্রাকচার একটা দেখালাম। তাহলে কার্বন যে 4টে বন্ধন করে, কার্বনের চতুর্যোজ্যতা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার 4টে বন্ধন করতে পারে, সেই জন্য তো কার্বন অনেকগুলো বন্ধন করতে পারে বলেই সমস্ত জৈব যৌগে কার্বনকে পাই, আমরা কার্বনকে দেখতে পাই। এটা একটা কারণ, শুধু কিন্তু এটাই একটা কারণ নয়, কারণ আরও 4টে বন্ধন করতে পারে এরকম আরও মৌল আছে। যেমন সিলিকন 4টে বন্ধন করতে পারে, জার্মেনিয়াম 4টে বন্ধন করতে পারে। তাহলে তারাও কি জৈব যৌগে থাকতো, বা এদেরকেও কি জৈব যৌগে পাওয়া যায়? না, এদেরকে জৈব যৌগে পাওয়া যায় না। এর কারণ কিন্তু দ্বিতীয় যে কারণটা, আমি এখানে যে দুটো কারণ বলেছিলাম, একটা বলেছিলাম কার্বনের চতুর্যোজ্যতা, আর একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম যার জন্য জৈব যৌগে বা হাইড্রোকার্বনে কার্বনকে পাওয়া যায়, তার কারণ হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন, এটা আগে আমরা শুনেছি, যদি না শুনে থাকো এখন জেনে যাও ক্যাটিনেশন ধর্ম কি। তাহলে দুটো কারণের জন্য কার্বন জৈব যৌগে পাওয়া যায়। এক, কার্বনের 4টে যোজ্যতা অর্থাৎ 4টে বন্ধন। 2 হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম কি, এই কার্বন যেমন 4টে বন্ধন করে ঠিক একই রকম কার্বন অন্য মৌলের, কার্বন নিজের সাথে অর্থাৎ কার্বন আর একটা কার্বনের সাথে, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত হতে পারে। এরকমভাবে একটা কার্বন পরমাণু আরেকটা কার্বন পরমাণুর সাথে সমযোজী সুস্থায়ী বন্ধন গঠনের মাধ্যমে যে শৃঙ্খল গঠন করছে, এই যে ধর্ম, অর্থাৎ কি বললাম, যে বিশেষ ক্ষমতা বা ধর্ম জন্য কার্বন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থায়ী কার্বন শৃঙ্খল গঠন করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, সুস্থায়ী কিন্তু স্টেবল, সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করতে পারে সেই ধর্মকে বা সেই ক্ষমতাকে ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টি বলে। তাহলে ক্যাটিনেশন প্রপার্টি জেনারেলি যদি বলা হয়, ক্যাটিনেশন প্রপার্টি কি, একটা মৌল নিজে আর একটা সেই একই মৌলের সাথে যদি যুক্ত হতে থাকে তাহলে সেটা তার ক্যাটিনেশন। অর্থাৎ আমি যদি সিলিকনের ক্ষেত্রে বলি, তাহলে সিলিকন যদি সিলিকনের সাথে যুক্ত হতে পারে তাহলে সেটা সিলিকনের ক্যাটিনেশন প্রপার্টি। যদি জার্মেনিয়ামের সাথে যুক্ত হতে পারে তাহলে সেটা জার্মেনিয়ামের ক্যাটিনেশন প্রপার্টি। কার্বন যদি কার্বনের সাথে যুক্ত হতে যায় তাহলে তাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন। যতগুলো পর্যায় সারণীতে মৌল আছে সবচেয়ে ভালো ক্যাটিনেশন প্রপার্টি কার, কার্বন।
অর্থাৎ সবচেয়ে ভালো কার্বন কার্বন শৃঙ্খল গঠিত হয় আর সেটা খুব সুস্থায়ী হয়, বাকিগুলো অত সুস্থায়ী হয় না। এর কারণটা কি? এই কারণটা কিন্তু তোমাদের কৌতূহলের মধ্যে আমি রাখলাম যে কেন কার্বন কার্বন বন্ধনটাই সুস্থায়ী হয়, বাকিগুলো হয় না। এই প্রশ্নটা তোমাদের কাছে আমি অ্যান্সার চাইবো যে কেন হয়। যদি অ্যান্সার দিতে পারো কমেন্টে অ্যান্সারটা দেবে, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে অ্যান্সারটা। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যান্সারটা বলে দেবো। তবে আরেকটা জিনিস বলে দিই যে কার্বন কার্বন বন্ধনটা খুব বেশি শক্তিশালী হয়, খুব সুস্থায়ী। কারণ কি, এই বন্ধনটা খুব শক্তিশালী, এটাকে ভাঙতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। 348 কিলোজুল মলিন ভাস এই শক্তির প্রয়োজন হয়, অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে ছোট করে একটা হিন্টস দিয়েই দিলাম কিন্তু আমি। এই যে কার্বন নিজের সাথে যুক্ত হবার যে ধর্ম বা যে প্রবণতা, তাকে বলা হয় ক্যাটিনেশন। কার্বন এরকম ভাবে নিজের সাথে যুক্ত হয়ে সরল শৃঙ্খলে যুক্ত হতে পারে, অর্থাৎ এরকম লং চেনে গঠিত হতে পারে, যাকে বলা হয় ওপেন স্ট্রেট চেন, মুক্ত সরল শৃঙ্খল। আবার ব্রাঞ্চিংও করতে পারে, অর্থাৎ পার্শ্ব শৃঙ্খলেও সে যুক্ত হতে পারে, সাইড ওয়াইজও সে বন্ডিং করতে পারে। আবার সাইক্লিক বা বৃত্তাকার যৌগ গঠন করতে পারে এরকম ভাবে। টোটাল 6টা হাত থাকবে। এই যে কার্বনে এরকম ভাবে সাইক্লিক, এরকম লং চেন, আমি তো এই ছোট দেখাচ্ছি, এই পেজটাই আর কি ধরবে না এতগুলো কার্বন কার্বন বন্ধন করতে পারে। তাহলে কার্বন নিজেদের মধ্যে এরকম ভাবে বন্ধন করার যে ক্ষমতা বা যে ধর্ম বা যে বৈশিষ্ট্য, তাকে আমরা কি বলছি? আবার এরকম ভাবে দুটো সাইকেলও তৈরি করতে পারে সে। তবে কার্বনের যে 4টে হাত সেটা মনে রাখতে হবে, 4টে করে বন্ধন দেখাতেই হবে। বন্ধনগুলো এখনো কি অ্যাটম থাকবে, হাইড্রোজেন থাকতে পারে বা অন্য কোনো পরমাণু, বিশেষ করে হাইড্রোজেনই থাকে। কার্বন আর হাইড্রোজেন এই যৌগ সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবীতে। যে যৌগগুলো পাওয়া যায় তার মধ্যে কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগ সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এটা নিয়ে পরবর্তীকালে তোমরা ক্লাস 11-এ পড়বে, যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো, হাইড্রোকার্বন। তবে ছোট করে আমরা এখানে হাইড্রোকার্বন পড়বো। এরকম একটা গোটা চ্যাপ্টার আছে, বড় একটা চ্যাপ্টার আছে, যেটা তোমাদের গোটা ফিজিক্যাল, এই যে ভৌত বিজ্ঞানের যে বইটা আছে সেই গোটা বইয়ের থেকে বেশি বড় চ্যাপ্টার হয়ে যাবে আর কি। একটা চ্যাপ্টার হাইড্রোকার্বন ক্লাস 11-এ তোমরা পড়বে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো। আমি চাইবো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা তোমরা করো। তাহলে কার্বন আর হাইড্রোজেন গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। আর এখানে ম্যাক্সিমামই কার্বন আর হাইড্রোজেন গঠিত যৌগই পাওয়া যায়। এই যে এতগুলো শৃঙ্খল সে গঠন করতে পারছে, তার পেছনে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এই শক্তিশালী বন্ধন। এটাকেই বলছি ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম। এই ধর্মের জন্যই সমস্ত জৈব যৌগ যেগুলো পাওয়া যায় সেগুলো, কার্বন হচ্ছে মূল উপাদান, কার্বন হচ্ছে সেই মৌলটা যেটা থাকবেই। তাহলে এখান পর্যন্ত বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। এখানে বইতে তুমি দেখবে একটা জিনিস বলে দেওয়া আছে, সেটা যদিও 11-এর হেল্প না নিয়ে বলা যাবে না, তবে যদি মনে রাখতে চাও তাহলে কার্বন আর হাইড্রোজেন এই যে যৌগটা তৈরি হয়েছে নাম হচ্ছে মিথেন যৌগ। সেই মিথেন যৌগ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা থাকে, বন্ধন কোণ, এখানে দেখে কি মনে হবে যে 90°, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে হ্যাঁ যে এই কার্বন আর হাইড্রোজেনের যে গঠনাকৃতিটা হয়, সেই গঠনাকৃতিটা কেমন হয়, মিথেন যৌগের গঠনাকৃতি আমি ছবিটা আঁকছি, দেখো এইরকম ভাবে থাকে। যদি 3D ভাবো তাহলে ভাবো আমার এই যে 3টে আঙ্গুল, এইটা একটা আর এইখানে একটা আছে, 3টে, আর ওপরে একটা থাকে। তাহলে এরকম করে যদি ঘুরে, এটা যদি 3D তুমি ভাবতে পারো যে এই 3টে শীর্ষবিন্দু, প্রথম একটা শীর্ষবিন্দু, আর এখানে ডটেড লাইন দেখালাম আমি, এইটা একটা 3D শেপটা তোমাদের মাথায় আসবে আর কি। এইখানে একটা, এই যে হাইড্রোজেনটা আছে, এই যে বন্ধনটা আছে, এটা বোর্ডের ওপরে নেই, বোর্ডের ভেতর দিকে চলে যাও, ভেবে নাও বিলো দ্য প্লেন। সেটাকে বোঝাবার জন্য এরকম শ্যাডেড দেওয়া হয়। এটা কি বোঝাচ্ছে
যেটা বিলো দ্য প্লেন, এই প্লেনের ওপরে নেই, বিলো দ্য প্লেন। আর এইটা যেটা আছে অ্যাবাভ দ্য প্লেন, যেটাকে এরকম ভাবে ওয়েজ দিয়ে দেখানো, ফ্লাইং দিয়ে দেখানো হয়, ফ্লাইং ওয়েজ গঠনাকৃতি বলা হয়, ফ্লাইং ওয়েজ। এইটা অ্যাবাভ দ্য প্লেন, প্লেনের ওপরে। আর এই দুটো প্লেনে, অন দ্য প্লেন, এই হচ্ছে অন দ্য প্লেন। তাহলে এবার ছবিটা তোমাদের একটা ধারণা আসছে কিরকম, যে এইটা অ্যাবাভ, বিলো দ্য প্লেন, এটা অ্যাবাভ দ্য প্লেন, এটা অন দ্য প্লেন। এই যে গঠনাকৃতিটা পেয়েছি, এই গঠনাকৃতিটার নাম হচ্ছে চতুস্তলকীয়। ইংলিশটা বলি টেট্রাহেড্রাল, আগে ইংলিশটা বলি টেট্রাহেড্রাল, বাংলায় বলা হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয় গঠনাকৃতি বা সুষম চতুস্তলকীয় বলা হয়, একে রেগুলার টেট্রাহেড্রাল বলা হয়। এখানে যে বন্ধন কোণটা থাকে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই বন্ধন কোণটা থাকে 109 ডিগ্রি 28 মিনিট। এইটুকু কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে, কারণ ক্লাস 11-এ গেলে তুমি আর একটা কনসেপ্ট পাবে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন, সংকরায়ন। সেই সংকরায়ন বায়োলজিতে পড়েছো, কিন্তু কেমিস্ট্রিতেও সংকরায়ন আছে। আর এই কার্বনটার সংকরায়ন কত হয়, sp3, স্মল এস স্মল p3, sp3। তাহলে যদি কোনোদিন তোমাকে কোশ্চেন করে যে মিথেনের যে কার্বন আছে সেই কার্বনের সংকরায়ন কত, sp3, বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট, আর স্ট্রাকচারটার নাম কি, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এটা একটু এক্সট্রা নলেজ আমাদের জেনে নিলাম। কিন্তু আরও যদি আগ্রহ থাকে যে হাইব্রিডাইজেশন কি, কেন এই ঘটনাকৃতিটা তৈরি হলো, কিভাবে এই ঘটনাকৃতিটা তৈরি হলো, তাহলে কেমিস্ট্রি নিয়ে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। পর্যন্ত বুঝতে আমাদের অসুবিধা হয়নি। এরপরে আমরা আসব যে আর কার্বনের অর্থাৎ জৈব যৌগ আর কি কি আছে, সেই জৈব যৌগ সম্পর্কে একটু আমরা জানব। একটা নতুন টপিক বলি, এই চ্যাপ্টারে এই যেটা পড়াচ্ছি সেখান থেকে একটা নতুন টপিকে আমরা যাচ্ছি। সেই টপিকটা নাম হচ্ছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলা হয়, কার্যকরী মূলক মূলক বা ফাংশনাল গ্রুপ। ব্যাপারটা কি কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, ব্যাপারটা কি? এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এইটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব, নেক্সট ক্লাসে আপলোড করব। এখান পর্যন্ত যে যে প্রশ্নগুলো তোমাদের মনে জেগেছে সেই প্রশ্নগুলো অবশ্যই তুমি আমাকে জিজ্ঞাসা করবে। যেহেতু এটা ক্লাস রেকর্ডিং হচ্ছে, ক্লাস নিচ্ছি না, তাই প্রশ্ন নিশ্চয়ই জাগার কথা। সেই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করবে হোয়াটসঅ্যাপে বা এখানে কমেন্ট করে আমাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে, আমি বুঝিয়ে দেবো। আর এই যে কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ, এই টপিকটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।